সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে হিন্দু সাংস্কৃতিক জাগরণ এবং তার জন্য হিন্দু উদার ধর্মগুরু ও হিন্দু রাজন্যবর্গদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতেন চৈতন্যদেব। তাঁর এ বিষয়ে কার্যকলাপের ঐতিহাসিক তথ্য সেভাবে পাওয়া না গেলেও আনুষাঙ্গিক ঘটনাবলী দেখে এমন অনুমান আমরা করতে পারি। হিন্দু ধর্মে বর্ণভেদ ও জাতিভেদের ঊর্ধ্বে উঠেছিলেন তিনি, সে কথা আমরা জানি। অব্রাহ্মণদের জন্য তাঁর সম্প্রদায়ের দ্বার তিনি অবারিত করেছিলেন। অগণিত মুসলমান ভক্ত তাঁর ছিল। জবন হরিদাস, বিজুলি খাঁয়ের মতন অনেকের নাম আমরা নিতে পারি। অনেক বৌদ্ধ তাঁর দলে এসেছিলেন। পঞ্চসখারা চৈতন্যকে বুদ্ধের অবতার বলেই মেনে নিয়েছিলেন। গৌর গণদ্বেষ দীপিকা থেকে আমরা জানতে পেরেছি চৈতন্যদেব প্রাদেশিকতার ঊর্ধ্বে উঠতে পেরেছিলেন। তার ঘনিষ্ঠ পরিকরদের মধ্যে ছিলেন প্রচুর অবাঙালি। ওড়িয়া ৪৪ জন, দ্রাবিড়ি ৭ জন, মারাঠা ৩ জন, রাজপুত ৪ জন, গুজরাটি ১ জন। ঘনিষ্ঠ পরিকর ছাড়াও বিভিন্ন প্রদেশের মানুষের মধ্যে তার প্রচুর ভক্ত ছিল। এদের মাধ্যমে ভারতীয় ধর্মের উদারতার দিকটি তুলে ধরে এক ঐক্যের প্রচার তিনি করেছিলেন। গৌর গণদ্বেষ দীপিকাতে চৈতন্য ঘনিষ্ঠ নানা সম্প্রদায়ের সাধুর পরিচয় পাওয়া যায়। যেমন পুরী ২০ জন, তীর্থ ৮ জন, গিরি ৫ জন, ভারতী ৫ জন, সরস্বতী ৩ জন, অবধূত ৩ জন, অরণ্য ২ জন। হিন্দু ধর্মের বর্ণভেদকে দূরে ঠেলে দিয়ে চৈতন্যের নেতৃত্বে এক সমন্বয়ের সূত্রপাত হলো। অদ্বৈত চৈতন্যকে যে কথা বলেছিলেন, চণ্ডাল নাচুক তোর নাম গুণ গাইয়া, অর্থাৎ শূদ্র, নারী, চণ্ডাল সমেত সকল মানুষকে কাছে টেনে নিতে হবে, চৈতন্য ঠিক সেটাই শুরু করলেন। নীচ জাতি নহে কৃষ্ণ ভজনে অযোগ্য, এবং চণ্ডাল চণ্ডাল নহে যদি কৃষ্ণ বলে, বিপ্র নহে বিপ্র যদি অসৎ পথে চলে। ব্রাহ্মণ ও মুসলমান দ্বারা প্রচার শুরু করলেন। স্মার্ত ব্রাহ্মণ এবং মুসলমানের কাছ থেকে বিরোধিতা আসতে পারে এ কথা আন্দাজ করেই এক ব্রাহ্মণ, তাই অবধূত সন্ন্যাসী ও মুসলমানকে নেতৃত্বে রেখে কীর্তন শুরু হলো। শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়া করো এই ভিক্ষা, কৃষ্ণ ভজ কৃষ্ণ বলো, করো কৃষ্ণ শিক্ষা। কিছুদিনের মধ্যেই কাজীর কাছ থেকে কীর্তনে নিষেধাজ্ঞার আদেশ চলে এলো। এ খবরে ভয় পাওয়া দূরের কথা, চৈতন্য যেটা করলেন সেটি বিদ্রোহ। বললেন, নগরে নগরে আজি করিব কীর্তন, সন্ধ্যাকালে করো সবে নগর মণ্ডন, সন্ধ্যাতে দেউটি সব জালো ঘরে ঘরে, দেখো কোন কাজী আসি মোরে মানা করে। মৌলানা সিরাজউদ্দিন চাঁদ কাজীর সমাধি রয়েছে মায়াপুরে বামনপুকুরে। এর প্রাচীন নাম হলো শিমুলিয়া। যে ৯টি দ্বীপ নিয়ে নবদ্বীপের ভাবনা, তার মধ্যে সীমন্ত দ্বীপ হলো শিমুলিয়া। চাঁদ কাজী ছিলেন নবদ্বীপে গৌড়ের সুলতানের প্রতিনিধি। হিন্দু ও মুসলমান উভয় পক্ষই কীর্তনের নামে অশান্তি সৃষ্টি করছেন বলে কাজীর কাছে অভিযোগ করেছিল। কাজী তাই কীর্তন বন্ধের আদেশ দেন। ফলে দল বেঁধে চৈতন্য চললেন কাজীর বাড়ি। কাজী ভয় পেলেন, বললেন তিনি তো চৈতন্যের পর নন। গ্রাম সম্বন্ধে চক্রবর্তী হয় মোর চাচা, নীলাম্বর চক্রবর্তী হয় তোমার নানা, সে সম্বন্ধে হও তুমি আমার ভাগিনা। অর্থাৎ তিনি চৈতন্যের সঙ্গে সমঝোতা করে নিলেন। এ কথাও বললেন তিনি স্বেচ্ছায় কীর্তন বন্ধ করেননি, পাষণ্ডদের অভিযোগে করেছিলেন। এই কাজী পরে পরম বৈষ্ণব হয়ে ওঠেন। এত শুনি কাজীর ২ চক্ষে পড়ে পানি, প্রভুর চরণ ছুঁই বলে প্রিয় বাণী। ভারতের অন্যত্র চতুর্বর্ণ দেখা গেলেও বাংলায় প্রধানত দ্বিবর্ণ চালু হয়েছিল। ক্ষত্রিয় বলে বাংলায় কেউ ছিলেন না। বণিকেরাও বৈশ্যের মর্যাদা না পেয়ে শূদ্রের আসনে বসেছিল।
ফলে সমাজ হয়ে দাঁড়িয়েছিল মুষ্টিমেয় ব্রাহ্মণ এবং বাকি সকলে অব্রাহ্মণ তথা শূদ্র। এই মুষ্টিমেয় ব্রাহ্মণেরা রাজ্যের উৎপাদিকা শক্তিতে কোনো অবদান না রেখে সমগ্র সমাজের উপর ছড়ি ঘোরাচ্ছিলেন। নানা স্মার্ত ও ন্যায়বিধি চালু করে এবং নানা উপাচারের মাধ্যমে সকলকে বন্ধনে বেঁধে ফেলেছিলেন। রাষ্ট্রশক্তির অনুমোদন থাকায় এর প্রতিবাদ করার সাহস কারও ছিল না। সামান্য ত্রুটিতেই জাতিচ্যুত ও একঘরে করে রাখার চল ছিল। ধোপানাপিত বন্ধ করে জল অচল করে বহু মানুষকে নাজেহাল করে রেখেছিল এই সমাজ। হঠাৎই দেশ দখল করে নিল পাঠানের দল। পৃথিবীর ইতিহাসে এমন বিনা যুদ্ধে রাজ্য হারানোর কাহিনী বিরল। যদি এমনও হয় যে অতর্কিত আক্রমণে লক্ষণ সেন পালিয়ে গিয়েছিলেন, তবুও রাজ্য উদ্ধারের জন্য বিশেষ প্রচেষ্টা করেছিলেন এমন প্রমাণ পাওয়া যায় না। বরং পূর্ববঙ্গে যেন সেন সাম্রাজ্য আরও শতাধিক বছর রাজত্ব চালিয়ে গেল। পশ্চিমের জমি দখলের জন্য ব্যগ্রতা দেখা গেল না। বাংলার যোদ্ধাদের বীরত্ব ছিল কৈবর্ত পুণ্ড্রদের হাতে। সেনেদের কৌলিন্য প্রথা তাদের পদদলিত করে রাখায় সেনেদের বিপর্যয় তারা সাহায্য করল না। পালেদের আমলেও সৈন্যবাহিনীর বিভিন্ন পদমর্যাদায় কৈবর্তরা ছিলেন। একবার বিদ্রোহ করে উত্তরবঙ্গ দখলও করেছিলেন তারা। এই শক্তিশালী ভূমিপুত্রদের অকেজ করে রাখার ফল ভুগতে হয়েছিল সেনেদের। এই অবস্থায় পাঠান আক্রমণে সাধারণ জনগণ নিরুত্তাপ রইলেন। নিম্নবর্ণের অনেকেই স্বেচ্ছায় মুসলমান ধর্মগ্রহণ করলেন। সেই ধর্মের সাম্যতা অনেককে আকৃষ্ট করল। এই সামাজিক পরিস্থিতিতে অদ্বৈতের উদ্যোগে সামনে এলেন চৈতন্যদেব। হিন্দু ধর্ম তথা রাজনৈতিক জাগরণের নেতৃত্ব দিতে অগ্রসর হলেন। চৈতন্যদেবের পুরী তথা দক্ষিণ ভারতে যাত্রাটি নেহাত সংসার ত্যাগী এক বৈরাগী সন্ন্যাসীর তীর্থযাত্রার দৃষ্টিভঙ্গিতে দেখলে আমাদের ভুল হবে। তার এই যাত্রাটির পিছনে দুর্গম রাজনীতির বড়ই যোগ ছিল। বাসুদেব সার্বভৌমের উদ্যোগে প্রতাপরুদ্রের সঙ্গে চৈতন্যদেবের গোপন সাক্ষাৎ হয়েছিল। বাসুদেব ভ্রাতা বিদ্যাবাচস্পতির মাধ্যমে চৈতন্যের দ্বারা গৌড়ের রাজনীতির অন্দরমহলের খবর সনাতন গোস্বামী পাঠিয়েছিলেন। সম্ভবত অদ্বৈত আচার্য এই যোগাযোগের কাণ্ডারি হয়েছিলেন। খানিকটা নিশ্চিন্ত হয়ে গৌড়ের আক্রমণ বিষয়ে বিজয়নগরের সঙ্গে যুদ্ধের প্রস্তুতিতে মন দিলেন প্রতাপ। চৈতন্য পুরী আসার সময় ওড়িশা বাংলার যুদ্ধের পরিস্থিতি চলছিল। রাজনীতিতে বিশেষ ভূমিকা নিতেই চৈতন্য পুরীতে এলেন। না হলে সন্ন্যাস নিয়ে মথুরা বৃন্দাবনে যাওয়ার কথা তাঁর। কৃষ্ণপ্রেমে মাতোয়ারা ভক্ত বৃন্দাবন না এসে পুরী আসার বিশেষ কারণ নেই। কারণ পুরী ধামের সঙ্গে শ্রীকৃষ্ণের বিশেষ যোগ নেই। উপরন্তু জগন্নাথ, বুদ্ধ, ভৈরব ইত্যাদি নানাভাবে চিহ্নিত ছিল সেখানকার মানুষের মনে। এ প্রসঙ্গে বলে রাখা ভালো, দশম শতাব্দী থেকে পুরীর জগন্নাথ ক্ষেত্রের নাম ছড়িয়ে পড়ে। এই সময় থেকে জগন্নাথকে বিষ্ণু সমতুল্য মনে করা হতে থাকে। এর আগে জগন্নাথকে বুদ্ধের রূপ মনে করতেন বৌদ্ধরা। শৈবপন্থী ও শাক্তদের কাছে জগন্নাথ হলেন ভৈরব, তাঁর ভৈরবী হলেন বিমলা। বিমলার মন্দির জগন্নাথের মন্দির চত্বরেই রয়েছে। চৈতন্যের সঙ্গে কথা বলে প্রতাপ গৌড়ের সঙ্গে যুদ্ধের ব্যবস্থা করে চললেন দক্ষিণের যুদ্ধের প্রস্তুতি দেখতে। 1512-তে যখন চৈতন্য পুরীতে ফিরছেন, তখন প্রতাপ দুদিকে একসঙ্গে যুদ্ধে রত। কৃষ্ণদেব রায়ের প্রধান উদ্দেশ্য ছিল বেদখল স্থানগুলি পুনরুদ্ধার। প্রথমেই উদয়গিরি দখল করলেন 2 বছরের চেষ্টায়। প্রতাপ উত্তর দক্ষিণ দৌড়দৌড়ি করে গৌড়ের সেনাকে মান্দারণে আটকালেন বটে, তবে অনেকের মতে গোবিন্দ বিদ্যাধরের বিশ্বাসঘাতকতায় জেতা যুদ্ধ ততটা জিতলেন না। 1512-তে গৌড়ের সেনা ফিরে গেল বটে, তবে খুব শীঘ্রই আর এক যুদ্ধের সম্ভাবনা রয়ে গেল। 1514 এবং 1515-তে পরপর কৃষ্ণদেব উদয়গিরির পরে কোণ্ডবিড়ু দখল করে শ্রীশৈলম পর্যন্ত এসে রাজধানীতে ফিরে গেলেন। এই যুদ্ধবিরতির সময় প্রতাপ বাংলা আক্রমণ করতে চাইলেও
চৈতন্য বাধা দিলেন এবং বৃন্দাবন যাওয়ার নাম করে গৌড়ের কাছে রামখেলিতে ডেরা বাঁধলেন এবং রূপ সনাতন, গৌড় সম্রাটের সাকর মল্লিক ও দবির খাস এদের সঙ্গে দেখা করে বৃন্দাবনে না গিয়েই ওড়িশা ফিরলেন প্রতাপকে খবর জানাতে সার্বভৌমের মাধ্যমে। প্রকাশ্যে রাজার সঙ্গে দেখা করতেন না বলে তাকে কেউ কখনো সন্দেহ করেননি। রূপ সনাতন গৌড় সম্রাটের চাকরি ছেড়ে বৃন্দাবনে চলে গেলেন। প্রধান পরামর্শদাতার অভাবে 1515-তে গৌড়ের সেনা প্রতাপের কাছে এমন পরাজিত হল যে প্রতাপের জীবিতকালে আর ওড়িশা আক্রমণ হয়নি বাংলা থেকে। এরপরেই প্রতাপরুদ্র ভীষণভাবে চৈতন্যের ভক্ত হয়ে পড়েন। চৈতন্যের পরামর্শ প্রতাপের কাছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ওড়িশা ও বিজয়নগর, যার পূর্বে নাম ছিল বিদ্যানগর, এই দুই হিন্দু রাজ্যের মধ্যে বিবাদ ছিল আগে থেকেই। 1514 সালে চৈতন্যদেব গৌড় থেকে ফেরার পরেই প্রতাপ ও কৃষ্ণদেব রায়ের মধ্যে চুক্তির পথ উন্মুক্ত হয়েছিল, এমন ইঙ্গিত গোবিন্দ দাসের চৈতন্য চক্রাতে রয়েছে। চৈতন্যদেব ও কৃষ্ণদেব রায়ের গুরু ছিলেন ব্যাস রায়। সেই সূত্রে দুজনেই মাধ্যপন্থী বৈষ্ণব হওয়ায় এই চুক্তির কার্য সফলভাবে পূর্ণতা পেয়েছিল। চৈতন্যদেবের ভূমিকা প্রকাশিত না হলেও কৃষ্ণদেব রায়ের ভাই অচ্যুতদেব রায় তাঁর শাসনকালে চৈতন্যদেবকে কর্ণাটকের অগ্নিগেহল্লি স্থলের কাছে 2টি গ্রাম দান করেছিলেন, তার প্রমাণ শিলালিপি থেকে পাওয়া যায়। 1871 খ্রিস্টাব্দে রয়্যাল এশিয়াটিক সোসাইটির সদস্য চার্লস গ্রোভার দ্য ফোক সং অফ সাদার্ন ইন্ডিয়া গ্রন্থে দাস গায়কদের রচিত কিছু পদ ইংরেজিতে অনুবাদ প্রকাশ করেন। চৈতন্য প্রভাবে তীব্র জাতিভেদ অধ্যুষিত দক্ষিণ ভারতে তথাকথিত নিম্নবর্ণের দাস গায়কেরা সমাজের সর্বশ্রেণীর মানুষের ভক্তির পাত্রে পরিণত হয়েছিলেন। তুকারামের 2টি অভঙ্গে চৈতন্যদেবের নাম পাওয়া যাচ্ছে মন্ত্রদাতা রূপে। राघव चैतन्य केशव चैतन्य संगीताली खूनमक्षिकशी बाबाजी अपले संगीताले नाम मंत्र दिला राम कृष्ण हरि। পুরীতে বালিশাহীতে কবির মঠ রয়েছে। কবির ও চৈতন্যদেবের সাক্ষাতের কথা আমরা পাচ্ছি মাধব পট্টনায়কের বৈষ্ণব লীলামৃত থেকে। राजांक अंक 24 उत्तरु सन्यासी ए आशे नामता झलिया कबीर कषा बसन देहतार जगन्नाथ रे भावतार मती ता बड़ई उदार। শিখ ধর্মগুরু নানকও যে পুরীতে চৈতন্যদেবের সাথে বেশ কিছুকাল বিহার করেন, তার শিষ্য মর্দনার সঙ্গে এবং চৈতন্যদেবের সঙ্গে নাম সংকীর্তন করেন, তা পঞ্চশাখা সম্প্রদায়ের ঈশ্বর দাসের চৈতন্য ভাগবত থেকে জানা যায়। श्रीनिवासये विश्वम्भर कीर्तन मध्यारे बिहार नानक सारंग ए 2 रूप सनातन 2 भाई जगाई माधाई एकत्र कीर्तन करन्ति नृत्य। উত্তর ভারতের দিকে অদ্বৈত চৈতন্যের বিশেষ নজর ছিল। সেই সময় দিল্লিতে লোধি রাজবংশ রাজত্ব করছিল। সিকান্দার লোধি সে সময় হিন্দু বিরোধী অবস্থান নিচ্ছিলেন। বেশ কিছু মন্দির তার আদেশে ভাঙা হয়। ফলে উত্তর ভারতে বৈষ্ণবদের এক কেন্দ্র গড়ে তোলা বিশেষভাবে দরকার হয়ে পড়েছিল। এখানে এক সুচতুর রাজনৈতিক ভাবনা কাজ করছিল। উভয়ই মুসলমান হলেও সিকান্দার লোধি এবং বাংলার সুলতান হুসেন শাহ পরস্পরের শত্রু ছিলেন। এই শত্রুতাকে কাজে লাগাতে চেয়েছিলেন চৈতন্য। হুসেনের এলাকা থেকে পালিয়ে তিনি হুসেনের ঘনিষ্ঠদের থাকার স্থান নির্বাচন করলেন মথুরা বৃন্দাবন। বৈষ্ণব ধর্মের জন্য কৃষ্ণের জন্মস্থানের বিশেষ মাহাত্ম্য ছিল। উপরন্তু উত্তর ভারতে রাজপুত রাজাদের সঙ্গে যোগাযোগের জন্য সেটির ভৌগোলিক অবস্থান ছিল সুবিধাজনক। বৃন্দাবনে অম্বর রাজপুত বংশের সহায়তা আদায় করতে পেরেছিলেন রূপ সনাতন। প্রথমে সেখানে পাঠানো হয় লোকনাথ গোস্বামীকে, এরপরেই সুবুদ্ধি রায় এবং তারপরেই রূপ সনাতন।
সুবুদ্ধি ও রূপ সনাতন তাঁদের দীর্ঘদিনের রাজকার্যের অভিজ্ঞতা কাজে লাগিয়েছিলেন। রাজপুত রাজাদের সঙ্গে তাদের ঘনিষ্ঠতা গড়ে উঠেছিল এবং মুঘল আমলে, বিশেষত আকবরের আমলে, মানসিং, বীরবল এবং অন্যান্য হিন্দু উচ্চ পদস্থদের মাধ্যমে মথুরা বৃন্দাবনকে হিন্দু তীর্থক্ষেত্র রূপে সাফল্যের সাথে গড়ে তোলা হয়। আমি হো আসিতেছি কহিও সনাতনে, আমার তরে এক স্থান করে বৃন্দাবনে। প্রচলিত আছে যে দ্বাদশাদিত্য টিলায় চৈতন্যের থাকার জন্য সনাতন এক চালাঘর বানিয়েছিলেন। বৃন্দাবনে মীরাবাই দীর্ঘ সময় অতিবাহিত করেন। মীরাবাইয়ের কর্চার থেকে আমরা জানতে পারছি মীরাবাইয়ের সাধন গুরু ছিলেন চৈতন্যদেব। চৈতন্য আন্দোলনের পরোক্ষ ফল হলো দিন ই ইলাহি, প্রতিষ্ঠাতা আকবর। ডক্টর মাখনলাল রায়চৌধুরী তার দিন ই ইলাহি গ্রন্থে দেখিয়েছেন, আকবরের রাজসভায় যুক্ত ছিলেন মধু সরস্বতী, মধুসূদন, নারায়ণ মিশ্র, দামোদর ভাট, রামতীর্থ, নরসিংহ, ভগীরথ ভট্টাচার্য ও কাশীনাথ ভট্টাচার্য। আকবরের ঘনিষ্ঠ বীরবল ও মানসিংহের কথা সর্বজন বিদিত। আকবরের সভার মুসলমান লেখকেরা অনেক হিন্দু শাস্ত্র ও গ্রন্থাদির অনুবাদ করেন। বৃন্দাবনের গোস্বামীদের পরোক্ষ প্রভাব যে ছিল তার ইঙ্গিত জাহাঙ্গীরনামাতে রয়েছে। সেখানে বলা আছে, দিন ই ইলাহি ধর্ম প্রচারে বৈষ্ণব ধর্মের প্রভাব ছিল যথেষ্ট। চৈতন্যের পরবর্তীকালে চৈতন্য ভাবপুষ্ট হয়েই হিন্দু সমাজে এক বিরাট ক্ষাত্র শক্তির উদ্বোধন হয়েছিল। বাংলার পশ্চিম প্রান্তে মল্লভূমে ঘোর জঙ্গলের মধ্যে প্রতিষ্ঠিত বাংলা শ্রেষ্ঠ শিল্পসঙ্গীত, চিত্র, ভাস্কর্য, স্থাপত্য ও সৌন্দর্যের কেন্দ্রভূমি বিষ্ণুপুরের ইতিহাস পর্যালোচনা করলেই সেই কীর্তি উজ্জ্বল ক্ষাত্রশক্তির সন্ধান মিলতে দেরি হবে না। আবার পূর্ব প্রান্তে আসামের পর্বতমালার অভ্যন্তরে মণিপুর রাজ্য ও মণিপুরী জাতির শিক্ষা সভ্যতার ইতিবৃত্তের প্রতি দৃষ্টিপাত করলেই স্পষ্ট প্রতীয়মান হয় মণিপুরের ধর্ম ও সংস্কৃতির ওপরে আমাদের গৌরহরির প্রভাব এখনও কত গভীর। ঠিক এমনই গারো, টিপারা, খাসিয়া প্রভৃতি আরও কত পার্বত্য জাতির উপরেই চৈতন্য প্রভাব আজও অক্ষুণ্ণ অটুটই রয়ে গেছে। আসামের জনশ্রুতি হল চৈতন্য কামরূপ বিভাগের হাজো অঞ্চলে এসেছিলেন। হাজোতে মণিকূট নামে ছোট একটি পাহাড় রয়েছে। তার শিখরে রয়েছে হয়গ্রীব মাধবের মন্দির এবং পাদদেশে রয়েছে একটি গহ্বর। নিকটেই রয়েছে বরাহকুণ্ড। গহ্বরটিকে বলা হয় চৈতন্য ধোপা। এই গহ্বরে নাকি চৈতন্যদেব কিছুদিন বাস করেছিলেন। তার বসার স্থান ও দণ্ডকমণ্ডলু রাখার স্থান স্থানীয়রা দেখিয়ে দেন। ভট্টদেব রচিত সৎ সম্প্রদায় কথা প্রকাশ করেন লঘুরাম চৌধুরী। সেই গ্রন্থের 30 পৃষ্ঠায় লেখা আছে, পাছে মহাপ্রভু তৈরপরা আসি করতিয়ার তীরে রহিলা। পাছে যেখন রাজা নরনারায়ণ এই উপর দেশের পরা অনেক লোকক নমাইয়ানি শঙ্করক গোমস্তা পাতি রাজ্য বসাইবে দিছে মাত্র। তেখনে চৈতন্য ভারতী প্রভু মাধব দর্শনে মণিকূটে আসিলা। পাছে মহাপ্রভু পরশকুঠারে যাই নামর নির্ণয় লেখি ব্রহ্মকুণ্ডত স্নান করি উলটি আসি সেই গফাতে রহিলা। নৃসিংহকৃত্য মূল পুঁথি কিছু অংশ অসমীয়া ভাষায় পদ্য আকারে অনুবাদ করেছিলেন কৃষ্ণ আচার্য। তার থেকে আমরা পাচ্ছি, তৈবহন্তে প্রভু কামরূপে গইয়া মণিকূটে গিরি পাইলা। বরাহ কুণ্ডের উপর গফাত চৈতন্য প্রভু রহিলা। যাত্রা মহতব সংকীর্তন ধর্ম মণিকূটে প্রবর্তাই। তৈরপরা আসি মৌন হুয়া রইলা ওড়েশা নগর পাই।